আজ আমি আপনাদের সামনে যেই সিনেমাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি বর্তমান সময়ের অন্যতম সেরা একটি 3D অ্যানিমেটেড মুভি, যা মুক্তি পাওয়ার পর চীনে জনপ্রিয়তার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। সিনেমাটির মূল পটভূমি আবর্তিত হয়েছে কনস্টেলেশন, ডেমন এবং হেভেনকে কেন্দ্র করে। সিনেমার শুরুতে একটি নেপথ্য কণ্ঠের মাধ্যমে আমরা জানতে পারি অনেক বছর আগের এক ইতিহাসের কথা, যখন হঠাৎ করেই হেভেনের স্পিরিচুয়াল পাওয়ার দুর্বল হতে শুরু করেছিল। হেভেনের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে ডেমনরা কনস্টেলেশনদের উপর অতর্কিত এবং ভয়াবহ আক্রমণ চালিয়ে দেয়, যার ফলে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই মহাপ্রলয়ে অসংখ্য কনস্টেলেশন, ডেমন এবং সাধারণ মানুষ প্রাণ হারান। তবে কয়েক বছর পর হেভেন পুনরায় তারা হারানো পাওয়ার ফিরে পেতে শুরু করলে উভয় পক্ষের নেতারা শান্তি স্থাপনের সিদ্ধান্ত নেন। শান্তি চুক্তির পর কনস্টেলেশনরা গোল্ড সানসেট কেভ নামক এক পবিত্র হেভেনের গুহায় চলে যান, যা মূলত ছিল কনস্টেলেশনদের একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে গুরুরা তাদের শিষ্যদের আগামী দিনের কনস্টেলেশন হিসেবে গড়ে তুলতেন। গল্পের বর্তমান সময়ে আমরা দেখতে পাই একটি উড়ন্ত নৌকায় বসে থাকা অ্যাল্যাং নামক এক যুবককে, যার আসল নাম হলো ইয়াং জিয়াং। সে আসলে একজন শক্তিশালী কনস্টেলেশন ছিল, কিন্তু বিশেষ কিছু পরিস্থিতির কারণে সে তার স্পিরিচুয়াল পাওয়ারের একটি বিশাল অংশ হারিয়ে ফেলে এবং বর্তমানে পরিচয় গোপন করে একজন সাধারণ বাউন্টি হান্টার হিসেবে জীবিকা নির্বাহ করছে। অ্যালাইংয়ের এক অনুগত ভৃত্য তাকে জানায় যে তাদের নৌকার জ্বালানি প্রায় শেষের পথে, তাই টিকে থাকার জন্য তাদের দ্রুত নতুন কোনো কাজের সন্ধান করতে হবে। ঠিক সেই মুহূর্তেই তাদের কাছে একটি নতুন কাজের প্রস্তাব আসে, যেখানে একজন ব্যক্তিকে ধরতে হবে যে কালোবাজারে হেভেনের অত্যন্ত মূল্যবান সম্পদ লাইফ অফ এলিক্সিয়ার চুরি করে বিক্রি করছিল। এই কাজের পুরস্কার হিসেবে মাত্র 20টি স্বর্ণমুদ্রা ধার্য করা হলেও অ্যালাইং তা গ্রহণ করে, কারণ তাদের কাছে খাবারের টাকাও অবশিষ্ট ছিল না। অ্যালাইং তখন পেংলাই নামক এক অত্যন্ত সুন্দর শহরে প্রবেশ করে এবং অপরাধী লোকটির গতিবিধি পর্যবেক্ষণ করে একটি গলিতে তাকে আটকানোর জন্য ওত পেতে বসে থাকে। কিছু সময় পর সেই ব্যক্তি তার এক বিশাল দেহী ডেমন দেহরক্ষী সহ সেখানে হাজির হলে অ্যালাইং তাকে আত্মসমর্পণের কথা বলে, কিন্তু লোকটি পাল্টা আক্রমণের নির্দেশ দেয়। অ্যালাইং তার অসামান্য 9 টার্নস কুংফু কৌশল ব্যবহার করে সেই দানবীয় ডেমনকে পরাস্ত করলেও মূল অপরাধী লোকটি সেখান থেকে তার নিজস্ব উড়ন্ত নৌকা নিয়ে পালাতে শুরু করে। অ্যালাইং তার পিছু ধাওয়া করে, কিন্তু মাঝপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তবে ঠিক সেই মুহূর্তে অ্যালাইংয়ের অনুগত ভৃত্যরা সেখানে উপস্থিত হয়ে লোকটিকে বন্দী করে ফেলে। জাহাজে ফিরে অ্যালাইং জানতে পারে যে তার পালিত কুকুরটি ঘ্রাণ সুখে তার সঠিক অবস্থান খুঁজে বের করেছিল। বন্দী লোকটি নিজেকে বাঁচাতে অ্যালাইংকে 100টি স্বর্ণমুদ্রার লোভ দেখালেও অ্যালাইং সেই অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে লোকটিকে হেভেনের কারাগারে সোপর্দ করে এবং তার প্রাপ্য 20টি স্বর্ণমুদ্রা বুঝে নেয়। যেহেতু অ্যালাইং তার কাজে কখনোই কোনো ধরনের অসততা বা বেইমানি সহ্য করতে পারত না, তাই সে সব সময় ন্যায়ের পথেই চলত। এরপর অ্যালাইং যখন নিজের নৌকায় ফিরে আসে, তখন তার ভৃত্যরা জানায় যে একজন বিশেষ অতিথি তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। অ্যালাইং সেখানে গিয়ে দেখতে পায় এক সুন্দরী যুবতীকে, যার নাম ছিল ওয়ান লুও। সে অ্যালাইংয়ের কাছে একটি বিশেষ সাহায্য চায়। ওয়ান লুও জানায় যে এক দুর্ধর্ষ চোর তার বোনের একটি অমূল্য সম্পদ বা ট্রেজার নিয়ে পালিয়ে গেছে এবং সে চায় অ্যালাইং যেন সেই চোরকে ধরে দেয়। অ্যালাইং যখন সেই সম্পদের নাম জানতে চায়, তখন ওয়ান লুও প্রথমে বিষয়টি গোপন রাখতে চাইলেও বিনিময়ে প্রচুর মূল্যবান রত্ন দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু অ্যালাইং যখন তার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, তখন ওয়ান লুও বিস্তারিত খুলে বলে যে 12 বছর আগে তার বোন হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এবং তার ঘরে শুধু ল্যাম্প অফ ইউনিভার্সাল কন্টেন্টমেন্ট নামক তাদের পারিবারিক অমূল্য সম্পদটি অবশিষ্ট ছিল। কয়েকদিন আগে এক বালক সেই সম্পদটি চুরি করে স্কোয়ার পোর্ট নামক স্থানে পালিয়ে গেছে। অ্যালাইং সেই বালকের নাম জানতে চাইলে ওয়ান লুও জানায় যে তার নাম চেন জিয়াং। এই নামটা শোনার পর অ্যালাইংয়ের মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, কারণ তার মনে হচ্ছিল এই নামটি সে আগেও কোথাও শুনেছে। ওয়ান লুও তখন তার রাজকীয় জাহাজে করে চলে যাওয়ার আগে অ্যালাইংকে বলে যায় যে যদি সে চেন জিয়াংয়ের কোনো খোঁজ পায়, তবে ইয়াংজু নামক স্থানে এসে তাকে খবর দিতে। ওয়ান লুও চলে যাবার পর অ্যালাইংয়ের ভৃত্যরা অবাক হয়ে আলোচনা করতে থাকে যে এত ধনী এবং প্রভাবশালী একজন নারী কেন তাদের মতো সাধারণ বাউন্টি হান্টারের কাছে সাহায্য চাইতে এলো, যেখানে তারা খুব বড় কোনো কাজও এখনো করেনি। এই বিষয়টি অ্যালাইংকেও গভীর চিন্তায় ফেলে দেয়। অন্যদিকে একটি গ্যাস স্টেশনে, যেখানে উড়ন্ত নৌকাগুলোতে জ্বালানি ভরা হচ্ছিল, সেখানে চেন জিয়াংকে দেখা যায়। সে তার দলবল নিয়ে সেই গ্যাস স্টেশনটি লুট করার পরিকল্পনা করে এসেছিল। তার দলের সদস্যরা পাহারাদারদের নজর ঘুরিয়ে একে একে তাদের খতম করতে থাকে এবং দলের নেতা ক্যাশিয়ারের কাছ থেকে সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু চেন জিয়াং সবার অলক্ষ্যে সেই স্টেশনের একটি ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে, যেখানে একটি বিশাল দানব একটি বিশেষ
বিশেষ তরল ব্যবহার করে গ্যাস তৈরি করছিল। চেন জিয়াং নিজের ছোড়া দিয়ে সেই দানবটিকে হত্যা করে এবং সেই মূল্যবান তরলটি একটি পাত্রে ভরে নেয়। ঠিক তখনই সেখানে হেভেনের সেনাবাহিনী উপস্থিত হয়ে দস্যু দলের সদস্যদের ওপর আক্রমণ শুরু করে। তখন চেন জিয়াং সেখানে বন্দী থাকা ছোট ছোট ডেমনদের মুক্ত করে দেয়। এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সে একা একটি উড়ন্ত নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে অ্যালাইং এবং তার ভৃত্যরা পেংলাই টেলিপোর্টেশন পোর্টে পৌঁছায়, কারণ তৎকালীন সময়ে যাতায়াতের জন্য এই পোর্টগুলোই ছিল প্রধান মাধ্যম। তারা টেলিপোর্টেশনের মাধ্যমে স্কোয়ার পোর্ট নামক স্থানে পৌঁছালে অ্যালাইং একা একটি কাসিনোতে যায়, যেখানে তার একজন খবরই কাজ করত। অ্যালাইং যখন চেন জিয়াং সম্পর্কে জানতে চায়, তখন সেই খবরই ভয়ে কুঁকড়ে যায়, কারণ চেন জিয়াংকে আরও কিছু বিপজ্জনক লোক খুঁজছিল। সেই খবরই একটি নির্দিষ্ট দিকে ইশারা করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখনই এক বানর তার দেহরক্ষীদের নিয়ে অ্যালাইংয়ের সামনে হাজির হয়। এই বানরটি মূলত এক বড় অপরাধী ছিল, যাকে অ্যালাইং কনস্টেলেশন থাকাকালীন কারাগারে বন্দী করেছিল। বানরটি অ্যালাইংকে দেখে বিদ্রূপ করতে শুরু করে এবং সবার সামনে বলতে থাকে যে এক সময় যে অ্যালাইং তার তৃতীয় চোখ বা থার্ড আই দিয়ে পাহাড় কেটে ফেলতে পারত, সে আজ সামান্য একজন বাউন্টি হান্টার হয়ে গেছে। অ্যালাইং তাকে পাত্তা না দিলেও বানরটি সেখানে উপস্থিত সবার সামনে অ্যালাইংয়ের অতীত ইতিহাস ফাঁস করতে শুরু করে। সে জানায় যে 12 বছর আগে অ্যালাইংয়ের নিজের বোন ইয়াং চ্যান একজন সাধারণ মানুষকে বিবাহ করেছিলেন, যা ছিল হেভেনের আইনের পরিপন্থী। ফলে অ্যালাইং নিজের বোনকে লোটাস পিক নামক পাহাড়ে বন্দী করতে বাধ্য হন। কিন্তু বন্দী হওয়ার ঠিক আগে তার বোন তার ওপর লোটাস ল্যাম্প নামক একটি জাদুকরী সম্পদের পাওয়ার প্রয়োগ করেন, যার ফলে অ্যালাইংয়ের সেই শক্তিশালী তৃতীয় চোখ চিরতরে বন্ধ হয়ে যায় এবং সে তার বেশিরভাগ স্পিরিচুয়াল ক্ষমতা হারিয়ে ফেলে। এই অপমানের প্রতিশোধ নিতে বানরটি তার দেহরক্ষীদের অ্যালাইংয়ের ওপর আক্রমণ করার নির্দেশ দেয়, কারণ অতীতে অ্যালাইং তাকে অনেক কষ্ট দিয়েছিল। ঠিক সেই উত্তেজনাকর মুহূর্তে সেখানে মো ব্রাদার্স নামের দুই ভাই উপস্থিত হয়, যারা অর্থের বিনিময়ে যে কারো কাজ করে দিত। মো ব্রাদার্স নামের সেই দুই ভাইও আসলে চেন জিয়াংয়ের খোঁজেই সেখানে এসেছিল, কারণ কেউ একজন তাদের এই কাজের জন্য মোটা অঙ্কের অর্থ দিয়েছিল। তারা কাসিনোতে ঢুকেই সেই বানর এবং তার দেহরক্ষীদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা অ্যালাইংয়ের কাছে এগিয়ে আসে, কারণ তারা তাকে আগে থেকেই চিনত। তারা অ্যালাইংকে জানায় যে সে যেন চেন জিয়াংয়ের এই ঝামেলা থেকে দূরে থাকে, অন্যথায় সে বড় বিপদে পড়তে পারে। কিন্তু অ্যালাইং তাদের কথায় কান না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং বাইরে দেখতে পায় যে চেন জিয়াংয়ের নিজের গ্যাং মেম্বাররাই তাকে ঘিরে ফেলেছে। গ্যাং লিডার চেনের ওপর ভীষণ ক্ষিপ্ত ছিল, কারণ গ্যাস স্টেশনের ঘটনার সময় তাদের অনেক লোক মারা গিয়েছিল। সে জানতে পেরেছিল যে চেন সেখান থেকে একটি বিশেষ তরল চুরি করেছে, তাই সে সেটি চেনের কাছে দাবি করে এবং না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। চেন অবাক হয়ে জিজ্ঞেস করে যে এই গোপন খবর তাদের কে দিয়েছে। ঠিক তখনই সেখানে বানরটি হাজির হয়। সেই আসলে গ্যাং লিডারকে সব বলে দিয়েছিল, কারণ সে গ্যাস স্টেশনে চেনকে তরলটি সরাতে দেখেছিল। চেন তখন সবার সাথে লড়াই করার জন্য নিজের ছোড়া বের করতে যায়, কিন্তু হঠাৎ অ্যালাইংকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে কৌশলে সেই চুরিকৃত তরলের পাত্রটি অ্যালাইংয়ের হাতে ধরিয়ে দেয় এবং নিজের দলের লোকদের সাথে লড়াই শুরু করে। গ্যাং মেম্বাররা সেই পাত্রটি উদ্ধার করতে অ্যালাইংয়ের ওপরও আক্রমণ চালিয়ে দেয়। অ্যালাইং তাদের বোঝানোর চেষ্টা করে যে সেই ছেলেটিকে চেনে না, কিন্তু তারা কোনো কথা না শুনে আক্রমণ চালিয়ে যেতে থাকে। বাধ্য হয়ে অ্যালাইংও লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং তাদের অবস্থা দেখে সেই বানরটি ভয়ে সেখান থেকে চম্পট দেয়। লড়াইয়ের এক পর্যায়ে চেন তার সমস্ত দলের সদস্যকে পিটিয়ে ধরাশায়ী করে এবং নিজের লিডারকে মেরেই ফেলে। অ্যালাইং তাকে বাধা দিয়ে বলে যে মেরে ফেলার প্রয়োজন ছিল না, কিন্তু চেন সাফ বলে দেয় যে সে যদি আজ তাদের না মারত, তবে ভবিষ্যতে তারা তার আরও করুণ দশা করত। এরপর চেন তার সম্পদটি ফেরত চাইলে অ্যালাইং তাকে নিজের আসল পরিচয় দিয়ে সেটি ফিরিয়ে দেয়। এল্যাং ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ছেলেটি সেই চেন জিয়াং যাকে ওয়ানলুও খুঁজছে, তাই সে চেনকে জানিয়ে দেয় যে তাকে ধরার জন্য সে একটি চুক্তি পেয়েছে। কিন্তু কথা বলার ফাঁকে এল্যাংয়ের মনোযোগ কিছুটা অন্যদিকে সরতেই সুযোগ বুঝে চেন সেখান থেকে পালিয়ে যায়। পরক্ষণেই মো ব্রাদার্স সেখানে এসে পৌঁছায় এবং মৃতদেহগুলোর গায়ে চেনের ছোড়ার আঘাত দেখে নিশ্চিত হয় যে এটি তারই কাজ। তারা এল্যাংয়ের কাছে চেনের খবর জানতে চাইলে এল্যাং জানায় যে সে পালিয়ে গেছে, কিন্তু সে পাল্টা প্রশ্ন করে যে তারা কেন চেনের পিছু নিয়েছে। তখন তারা এল্যাংকে বলে যে এই উত্তর সে যেন তার নিজের গুরুর কাছে গিয়েই জেনে নেয়, কারণ চেন আসলে এল্যাংয়ের মতোই তার গুরুর একজন শিষ্য ছিল। এই কথা শুনে এল্যাং ভীষণ অবাক হয়, কারণ এই বিষয়ে সে বিন্দুমাত্র জানত না। সত্য উদ্ঘাটনের জন্য পরের দিনই এল্যাং গোল্ড সানসেট কেভে তার গুরুর কাছে ফিরে যায়।
সেখানে গুরুর সাথে আলোচনার মাধ্যমে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে 12 বছর আগে এল্যাং যখন তার বোনকে লোটাস পিক পাহাড়ে বন্দি করেছিল, তখন সে তার সাথে অন্য একটি ভয়ঙ্কর পাওয়ারকেও বন্দি করেছিল। সেই পাওয়ার যদি কোনোভাবে মুক্তি পায়, তবে বহু বছর আগের মতো আবারও হেভেন তার ক্ষমতা হারাবে এবং কনস্টেলেশন ও ডেমনদের মধ্যে নতুন করে মহাযুদ্ধ শুরু হবে। কথার মাঝে গুরু এল্যাংকে জিজ্ঞেস করেন তার তৃতীয় চোখটি এখন ঠিক হয়েছে কিনা। এল্যাং না বললে গুরু আশা দেন যে হয়তো কোনো শক্তিশালী পাওয়ারের সংস্পর্শে সেটি আবারও খুলে যেতে পারে। এরপর এল্যাং যখন চেন জিয়াংয়ের কথা জানতে চায়, তখন গুরুর ভৃত্য এক অবিশ্বাস্য তথ্য দেয়। সে জানায় যে চেন আসলে এল্যাংয়ের নিজের বোনেরই ছেলে এবং এল্যাং নিজেই তাকে এখানে নিয়ে এসেছিল। এল্যাং হতবাক হয়ে যায়, কারণ তার স্মৃতিতে এমন কিছুই নেই। গুরু তাকে বুঝিয়ে বলেন যে 12 বছর আগের সেই ভয়াবহ ঘটনার সময় চেনের বয়স ছিল মাত্র কয়েক মাস, তাই সে সময়কার স্মৃতি হয়তো এল্যাংয়ের মনে নেই। গুরু চেনকে তার আশ্রমে আশ্রয় দিয়েছিলেন ঠিকই, কিন্তু সে কল্পনাও করতে পারেননি যে চেন তার এক সিনিয়র স্টুডেন্টকে হত্যা করে একজন অপরাধী হয়ে পালাবে। এরপর গুরু এল্যাংকে সেই মৃত ছাত্রের দেহটি দেখার জন্য তার ভৃত্যের সাথে পাঠান। সেখানে পৌঁছে এল্যাং মৃতদেহের শরীরে এক অদ্ভুত ধরনের ক্ষত দেখতে পায়, যা তাকে আরও রহস্যের দিকে ঠেলে দেয়। মৃতদেহটি পরীক্ষা করার সময় এল্যাং সেই ভৃত্যের কাছ থেকে জানতে পারে যে চেন বর্তমানে গং বাউ নামক একজন প্রাক্তন কনস্টেলেশনের সাথে হাত মিলিয়েছে। এই গং বাউ একসময় গোল্ড সানসেট কেভেরই সদস্য ছিলেন, কিন্তু কোনো এক বিশেষ কারণে কর্তৃপক্ষের সাথে বিরোধ সৃষ্টি হওয়ায় তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। ভৃত্যটি এল্যাংকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পালিয়ে যাওয়ার আগে চেন সেই মৃত ছাত্রের কাছ থেকে ল্যাম্প অফ ইউনিভার্সাল কন্টেন্টমেন্ট নামক সম্পদটিও ছিনিয়ে গিয়ে গেছে। এই কথা শুনে এল্যাং ভীষণ দ্বিধায় পড়ে যায়, কারণ ওয়ান লুও তাকে বলেছিল যে এই সম্পদটি আসলে তার বোনের, অথচ এখন জানা যাচ্ছে যে এটি গোল্ড সানসেট কেভের একজন ছাত্রের ছিল। অন্যদিকে চেনকে একটি সরাইখানায় গং বাওয়ের সাথে দেখা করতে দেখা যায়। চেন তাকে জানায় যে সে সফলভাবে সেই বিশেষ তরল বা তেলটি সংগ্রহ করেছে। গং বাও তখন তাকে পরবর্তী নির্দেশ দিয়ে বলে যে লোটাস ল্যাম্প বা পদ্ম প্রদীপটি সম্পূর্ণ করতে হলে এখন তাকে সেটির ঢাকনা খুঁজে বের করতে হবে। আলোচনার এক পর্যায়ে চেন জানায় যে গত রাতে তার ইয়াং জিয়ানের সাথে দেখা হয়েছে। এ কথা শুনে গং বাও তাকে সরাইখানার ছাদে নিয়ে যায়, যেখানে তার পোষা সাদা বাঘটি বিশ্রাম নিচ্ছিল। সেখানে গং বাও চেনের কাছে এক বিস্ফোরক সত্য উন্মোচন করে। সে জানায় যে ইয়াং জিয়ান আসলে চেনের আপন মামা এবং সেই চেনের মাকে লোটাস পিক পাহাড়ে বন্দি করে রেখেছে। শুধু তাই নয়, ইয়াং জিয়ান চেনের মায়ের লোটাস ট্রেজারটি ভেঙে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। গংবাউ তাকে বোঝায় যে যদি চেন সেই ভাঙা অংশগুলো পুনরায় জোড়া দিয়ে লোটাস ল্যাম্পটি সচল করতে পারে, তবে সেটির স্পিরিচুয়াল পাওয়ারতে পাহাড়ের দ্বার উন্মুক্ত হবে এবং সে তার মাকে মুক্ত করতে পারবে। এই কথা শুনে চেন প্রতিজ্ঞা করে যে সে যে কোনো মূল্যে তার মাকে উদ্ধার করবেই। গংবাউ আরও যোগ করে যে গোল্ড সানসেট কেভের বর্তমান গুরু অত্যন্ত ধূর্ত এবং কপট। তিনি মুখে মানবতা আর আদর্শের কথা বললেও বাস্তবে তিনি নিজেই সেই পথে চলেন না। তাকে বহিষ্কার করার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য গংবাউ বদ্ধপরিকর। চেন যখন জানতে চায় যে এল্যাং কেন তার পেছনে লেগে আছে, তখন গংবাউ জানায় যে লোটাস ল্যাম্পটি সচল করতে চেনের মায়ের রক্ত বা শরীরের কোনো অংশ প্রয়োজন, আর চেনের ধমনীতে যেহেতু তার মায়েরই রক্ত বইছে, তাই এল্যাং তাকে হন্যে হন্যে খুঁজছে। এদিকে এল্যাং ওয়ান লুয়োর দেওয়া ঠিকানা অনুযায়ী তাকে খুঁজতে ইয়াংজু নামক স্থানে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ওয়ান লুয়ো সবার সামনে একটি অপূর্ব নৃত্য পরিবেশন করছে, কারণ সে পেশায় একজন নর্তকী ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর এল্যাং তাকে একা পেয়ে সরাসরি প্রশ্ন করে যে সে কেন মিথ্যা বলেছিল যে ওই সম্পদটি আসলে তার বোনের, যেখানে সেটি আসলে তার স্কুলের একজন ছাত্রের। ওয়ান লুয়ো রহস্যময় হাসি দিয়ে উত্তর দেয় যে কিছু সত্য অজানা থাকাই এল্যাংয়ের জন্য মঙ্গলজনক। এই বলেই সে একটি জাদুকরী আয়নার সাহায্যে এল্যাংকে একটি মায়াজালে বন্দি করে ফেলে। সেই মায়াবী জগতে এল্যাং তার মাকে দেখতে পান, যে যিনি তাকে সেই পাহাড়টি আবারও উন্মুক্ত করতে অনুরোধ করছিলেন। এর মাধ্যমে আমরা জানতে পারি যে এল্যাং অতীতেও একবার সেই পাহাড়ের দ্বার উন্মুক্ত করেছিল। কিছুক্ষণ পর মায়ার জাল কেটে গেলে এল্যাং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং দেখে ওয়ান লুয়ো সেখান থেকে চলে গেছে। তবে সে এল্যাংয়ের জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে চেন জিয়াংয়ের বর্তমান অবস্থানের কথা লেখা ছিল। তথ্যটি পেয়ে দেরি না করে এল্যাং টেলিপোর্টের মাধ্যমে সেই নির্দিষ্ট জায়গায় চলে যায়। সেখানে একটি জরাজীর্ণ ভাঙা নৌকার ভেতর সে চেনের দেখা পায়। চেন তখন একটি লাইট হাউসের মানচিত্র নিয়ে ল্যাম্পের ঢাকনাটি খুঁজে বের করার পরিকল্পনা করছিল। এল্যাং সেখানে পৌঁছে চেনের ফেলে রাখা মানচিত্রগুলো দেখে বুঝে যায় যে সে লোটাস ল্যাম্পের ভাঙা অংশগুলো জোড়া দেওয়ার চেষ্টা করছে। এল্যাং চেনকে বলে যে তার সেই স্টুডেন্টটিকে মেরে ফেলা উচিত হয়নি, কিন্তু চেন ক্ষোভে ফেটে পড়ে এল্যাংকে আক্রমণ করে বসে। সে চিৎকার করে বলে যে ওই স্টুডেন্টটি প্রতিদিন তাকে মারধর করত এবং ঠিকমতো খেতেও দিত না, অথচ এল্যাং কখনো একবারের জন্যও তার ভাগ্নের খবর নেয়নি। তাদের এই বাদানুবাদের মাঝেই মো
ব্রাদার্স সেখানে চেনকে গ্রেপ্তার করতে হাজির হয়। এল্যাং পরিস্থিতির গুরুত্ব বুঝে চেনকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। যাওয়ার সময় এল্যাং একটি মানচিত্র থেকে নিশ্চিত হয় যে চেন পরবর্তী অংশটি খুঁজতে লাইট হাউসের দিকেই রওনা দিয়েছে। ঠিক তখনই মো ব্রাদার্স এল্যাংকে ঘিরে ধরে এবং তাকে শেষবারের মতো সতর্ক করে দেয় যে চেনের এই ব্যক্তিগত ঝামেলায় সে যেন আর নাক না গলায়। যেহেতু এল্যাং চেনকে পালাতে সাহায্য করেছে, তাই তারা এল্যাংকে তাদের সাথে বন্দী হিসাবে নিয়ে যেতে চায়। এল্যাং রাজি না হলে দুই ভাই তাদের জাদুকরী অস্ত্রশস্ত্র, একটি জাদুকরী ছাতা এবং একটি বাদ্যযন্ত্র বের করে আক্রমণ শুরু করে। এল্যাং তাদের আক্রমণ থেকে বাঁচতে এদিক ওদিক ছুটতে থাকে এবং আত্মরক্ষার জন্য তার জাদুকরী বাঁশিটি ব্যবহার করত, যা দিয়ে সে হালকা ওজনের বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারত। লড়াইয়ের ঠিক সেই মুহূর্তে মো ব্রাদার্সের তৃতীয় ভাই সেখানে উপস্থিত হয় এবং তার বিশালকায় দানবীয় জন্তুর সাহায্যে এল্যাংকে বন্দী করে ফেলে। তারা এল্যাংকে একজন খুনিকে পালাতে সাহায্য করার অপরাধে অভিযুক্ত করে কারাগারে পাঠিয়ে দেয়। তবে তাদের আসল উদ্দেশ্য ছিল এল্যাংকে বন্দিশালায় আটকে রাখা, যাতে সে তাদের কাজে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। কারাগারে যাওয়ার পর এল্যাং তার পাশের সেলে সেই লাইফ অফ ইলেক্সিয়ার বিক্রেতা লোকটিকে দেখতে পায়, যাকে সে নিজে কিছুদিন আগে বন্দি করেছিল। তবে এল্যাং তাকে পাত্তা না দিয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পরই এল্যাংয়ের অনুগত ভৃত্যরা সেই কারাগার আক্রমণ করে এবং সেই সুযোগে এল্যাং একজন রক্ষীকে আহত করে চাবি ছিনিয়ে নিয়ে নিজের সেল থেকে বেরিয়ে আসে। সে একা না গিয়ে সেই পুরনো বন্দি লোকটিকেও সাথে নিয়ে রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে একটি নৌকায় করে সেখান থেকে পালাতে শুরু করে। কারাগারের রক্ষী ড্রাগনটি তাদের নৌকায় বিধ্বংসী আক্রমণ চালালেও এল্যাংয়ের সাহসী কুকুরটি সেই শক্তিশালী হামলা প্রতিহত করে দেয় এবং তারা সবাই মিলে সফলভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। চেন ও গংবাও কাঙ্ক্ষিত সেই লাইট হাউসের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে মো ব্রাদার্সের চতুর্থ ভাই আগে থেকেই তাদের অপেক্ষায় ওতে পেতে বসেছিল। সে জানত যে লোটাস ল্যাম্পের অংশটি নিতে তারা এখানে আসবেই। মো ব্রাদার্স কিছুতেই চায়নি যে চেন ল্যাম্পটি সম্পূর্ণ করে পাহাড়ের দ্বার উন্মুক্ত করুক। গংবাও তাকে দেখা মাত্রই আক্রমণ করে এবং তাদের মধ্যে একটি তীব্র লড়াই শুরু হয়। চতুর্থ ভাইটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় সে গংবাওকে দূরে ছিটকে ফেলে দেয়। তখন গংবাও তার পোষা সাদা বাঘটিকে সাথে নিয়ে সম্মিলিত আক্রমণ চালায়। এই সুযোগে চেন ল্যাম্পটির ঢাকনা হস্তগত করার চেষ্টা করলে ওই ব্যক্তি তার স্পিরিট বডি বা আত্মিক রূপ সক্রিয় করে চেনের পথ আটকে দেয়। অবস্থা বেগতিক দেখে গংবাও ও তার ডার্ক স্পিরিট বডি বের করে আনে এবং বিভিন্ন দিক থেকে তলোয়ার দিয়ে আক্রমণ চালিয়ে তাকে ব্যতিব্যস্ত করে তোলে। কিন্তু সেই ব্যক্তি পুনরায় মনোনিবেশ করে গংবাও এবং তার সাদা বাঘকে মারাত্মকভাবে আহত করে ফেলে। ঠিক সেই অন্তিম মুহূর্তে চেন নিজের সুপ্ত আত্মিক পাওয়ার জাগ্রত করে সেই ব্যক্তির শরীরে তার ছোড়া বসিয়ে দেয়। চেনের মতো এত অল্প বয়সী কেউ যে স্পিরিট বডি তৈরি করতে পারে তা দেখে ওই ব্যক্তি স্তম্ভিত হয়ে যায়। এই সুযোগে গংবাও পেছন থেকে তলোয়ার চালিয়ে তাকে চিরতরে খতম করে দেয় এবং চেন ল্যাম্পের ঢাকনাটি দখল করে নেয়। বিজয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ হঠাৎ করেই অসংখ্য স্পিরিট সোর্ড বা জাদুকরী তলোয়ার তাদের দিকে ধেয়ে আসতে থাকে। চেন এবং গংবাও প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে। দৌড়ানোর সময় চেনের হাতে বাঁধা একটি পবিত্র সুতোর স্পর্শে ল্যাম্পের ঢাকনাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে এবং কিছু তলোয়ারকে দূরে সরিয়ে দেয়। তবে তলোয়ারগুলো পুনরায় একত্রিত হয়ে চেনের দিকে এগোতে থাকলে গংবাও নিজের সর্ব পাওয়ার দিয়ে সেগুলো ঠেকানোর চেষ্টা করে এবং চেনকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এই অসম লড়াইয়ে গংবাও নিজে মারাত্মকভাবে জখম হয়। তখনই সেখানে মো ব্রাদার্সের বাকি 3 ভাই এবং তাদের সাথে এক রহস্যময় ব্যক্তি উপস্থিত হয়, যে আসলে ওই জাদুকরী তলোয়ারগুলো নিয়ন্ত্রণ করছিল এবং সেই মো ব্রাদার্সকে চেনের পেছনে লাগিয়েছিল। সেই ব্যক্তিটি তার তলোয়ার দিয়ে গংবাওকে পুনরায় আঘাত করে সেখান থেকে চলে যায়। গংবাওকে মুমূর্ষ অবস্থায় দেখে তার অনুগত সাদা বাঘটি নিজের শরীরের সমস্ত জীবনী পাওয়ার তার ভেতরে সঞ্চারিত করে তাকে বাঁচানোর শেষ চেষ্টা করে, কিন্তু তখনই অজ্ঞাত কোনো শত্রু এসে তাদের ওপর আবারও আক্রমণ চালায়। কিছুক্ষণ পর এল্যাং চেনকে খুঁজতে সেই লাইট হাউসের কাছে পৌঁছায় এবং গংবাওকে রক্তাক্ত অবস্থায় দেখে চেনের খোঁজ জানতে চায়। গংবাও তাকে জানায় যে চেন এখান থেকে পালিয়ে গেছে। এল্যাং গংবাওয়ের শরীরে কিছু রহস্যময় ও অদ্ভুত ক্ষতচিহ্ন দেখে সে সম্পর্কে জানতে চায়, কিন্তু উত্তর দেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ এবং আঘাতের কারণে গংবাও ও তার সাদা বাঘটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গল্পের এই পর্যায়ে আমরা দেখি সেই লাইফ অফ এলেক্সিয়ার বিক্রেতা লোকটি এল্যাং এবং তার ভৃত্যদের একটি অত্যন্ত গোপন টেলিপোর্টেশন পোর্টালের কাছে নিয়ে আসে। কারাগার থেকে পালানোর কারণে এল্যাং সাধারণ বা অফিসিয়াল পোর্টালগুলো ব্যবহার করতে পারছিল না, কারণ সেখানে
সেখানে ধরা পড়ার প্রবল ঝুঁকি ছিল। লোকটির কথা মতো এল্যাংয়ের ভৃত্যরা তাদের কাছে থাকা সেই মূল্যবান রত্নগুলো পোর্টাল রক্ষীকে ঘুষ হিসাবে প্রদান করে। এতে সন্তুষ্ট হয়ে রক্ষী পোর্টালটি খুলে দেয় এবং এল্যাং এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টেলিপোর্টেশনের মাধ্যমে এল্যাং জিন ডাইনেস্টি নামক একটি সাম্রাজ্যে এসে পৌঁছায়, কিন্তু সেখানে পা রেখেই সে অবাক হয়ে যায়, কারণ এক সময়ের সমৃদ্ধ সেই সাম্রাজ্য এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসলীলার সঠিক কারণ এল্যাং বুঝে উঠতে পারছিল না। হঠাৎ দূরে একটি বাড়ি থেকে মৃদু আলোর আভা তার নজরে আসে এবং সে অনুসন্ধিৎসু হয়ে সেই বাড়ির দিকে এগোতে থাকে। দৃশ্যপটে তখন দেখা যায় সেই বাড়িটি আসলে ওয়ান লুয়োর আবাসস্থল। ঠিক সেই সময় চেন সেখানে উপস্থিত হয় এবং ওয়ান লুয়োকে লোটাস ফ্লাওয়ার বা পদ্ম প্রদীপের উদ্ধার করা সমস্ত অংশগুলো দেখায়। ওয়ান লুয়ো অত্যন্ত নিপুণভাবে লোটাস ল্যাম্পের সবকটি অংশ জোড়া দিয়ে সেটিকে পূর্ণতা দেয়। প্রদীপটি সচল হওয়ার সাথে সাথেই সেখান থেকে অসংখ্য ফিনিক্স স্পিরিট বা অগ্নি পাখির আত্মার হলোগ্রাম বের হতে শুরু করে। চেন যখন অবাক হয়ে এই অলৌকিক দৃশ্যের কারণ জানতে চায়, ঠিক তখনই ওয়ান লুয়ো এল্যাংকে আড়াল থেকে বেরিয়ে আসতে বলে। সে আসলে আগে থেকেই টের পেয়েছিল যে এল্যাং গোপনে তাদের ওপর নজর রাখছে। ধরা পড়ে গিয়ে এল্যাং সামনে আসে এবং চেনের কাছে ইতিহাসের সেই গোপন সত্যটি তুলে ধরে। সে জানায় যে স্বর্গলোকে মাউন্ট হুয়া নামে একটি বিশাল পর্বতমালা রয়েছে, যেখানে অনেকগুলো রহস্যময় ফটক বা গেট রয়েছে। এর মধ্যে একটি গেটে বহু যুগ ধরে এক শক্তিশালী ফিনিক্সের আত্মা বন্দী রয়েছে, যা থেকে হেভেন তার সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার পায়। কিন্তু 12 বছর আগে সেই ফিনিক্স গেট ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিল, যা ঘটলে হেভেন তার সমস্ত পাওয়ার হারিয়ে ফেলত। সেই মহাবিপদ রুখতে চেনের মা গোল্ড সানসেট কেভের লোটাস ট্রেজারের সাহায্যে ফিনিক্সটিকে পুনরায় বন্দী করার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু ফিনিক্সের প্রচণ্ড পাওয়ারের আঘাতে সেই পবিত্র লোটাস ট্রেজারটি ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। উপায়ন্তর না দেখে চেনের মা ফিনিক্সটিকে নিজের মধ্যে আটকে রাখতে সরাসরি সেই গেটের ভেতরে ঝাঁপ দেন এবং এল্যাংকে নির্দেশ দেন বাইরে থেকে গেটটি চিরতরে সিল করে দিতে। বোনের অনুরোধে এবং হেভেনকে বাঁচাতে এল্যাং অনিচ্ছা সত্ত্বেও সেই গেটটি সিল করে দেয়, কিন্তু এই কাজে তার শরীরে এত বেশি স্পিরিচুয়াল পাওয়ার ব্যয় হয়েছিল যে তার পাওয়ারের প্রধান উৎস সেই তৃতীয় চোখ চিরতরে বন্ধ হয়ে যায়। এল্যাং আরও জানায় যে সে জানত তার বোনের একটি ছোট সন্তান আছে, তাই সে চেনকে গোল্ড সানসেট কেভের গুরুর কাছে সঁপে দিয়েছিল, যেন সে সেখানে নিরাপদে বেড়ে উঠতে পারে। এই সত্য শুনে চেন স্তম্ভিত হয়ে যায়, কারণ সে এতদিন জানত যে তার মা একজন মানুষকে বিবাহ করার অপরাধে তার মামা এল্যাং তাকে জোর করে পাহাড়ে বন্দী করেছে। চেন অবিশ্বাসের স্বরে প্রশ্ন করে যে এল্যাংয়ের মনে যদি এতই দরদ থাকত, তাহলে সে এত বছর কেন চেনের সাথে দেখা করতে আসেনি। এল্যাং উত্তর দেয় যে সে সময় সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল এবং গুরুর নির্দেশ ছিল চেন বড় না হওয়া পর্যন্ত তার সামনে না যাওয়ার। তখন চেন ওয়ান লুয়োকে আন্টি বলে সম্বোধন করে জিজ্ঞাসা করে যে এল্যাং যা বলছে তা সত্য কিনা। ওয়ান লুয়োকে আন্টি রাখতে শুনে এল্যাং অবাক হলে ওয়ান লুয়ো প্রকাশ করে যে সে চেনের মায়ের সবচেয়ে কাছের বন্ধু ছিল। এরপর আরও বিস্তারিত আলোচনার জন্য ওয়ান লুয়ো তাদের দুজনকে একটি উঁচু টাওয়ারে নিয়ে যায়, যেখান থেকে সেই রহস্যময় পাহাড়টি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যেখানে ফিনিক্স পাখি এবং চেনের মা বন্দী হয়ে আছেন। টাওয়ারে দাঁড়িয়ে এল্যাংয়ের সামনে এক বিস্ফোরক সত্য তুলে ধরে ওয়ান লুয়ো। সে জানায় যে ফিনিক্স স্পিরিট আসলে হেভেনকে পাওয়ার দেয় না, বরং এল্যাংয়ের গুরুই তাকে বন্দী করে রেখেছেন নিজের ক্ষমতা বহুগুণ বাড়ানোর লালসায়। দুনিয়া বাঁচানোর দোহাই দিয়ে ফিনিক্সকে আটকে রাখার কথাটি ছিল গুরুর সাজানো একটা ডাহা মিথ্যে। এল্যাং প্রথমে এই কথা বিশ্বাস করতে পারছিল না, কারণ বহু যুগ আগে যখন এই ফিনিক্সটি একবার মুক্ত হয়েছিল, তখন হেভেন দুর্বল হয়ে পড়েছিল এবং কনস্টেলেশন ও ডেমনদের মধ্যে প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হয়েছিল। এল্যাংয়ের সংশয় দেখে ওয়ান লুয়ো পাল্টা যুক্তি দেয় যে সে সময় হেভেন দুর্বল হওয়ার পেছনে অন্য কোনো গূঢ় কারণ ছিল। সে এল্যাংকে বোঝায় যে ফিনিক্সটি অত্যন্ত শক্তিশালী এবং কোনো না কোনো দিন সে নিজে থেকেই মুক্ত হবে। বর্তমানে সে প্রতিনিয়ত বন্দিশালা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, যার ফলে নির্গত হচ্ছে প্রচণ্ড শক্তিশালী অরা বা তেজ। এই তেজের আঘাতেই এক সময়ের সমৃদ্ধ জিন ডাইনেস্টি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়ান লুয়োর মতে এই গেট বন্ধ রাখলে কেবল এল্যাংয়ের গুরুরই লাভ, কারণ তিনি শুধু নিজের গোল্ড সানসেট কেভের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান। ঠিক তখনই ফিনিক্স পর্বত থেকে একটি তীব্র ও শক্তিশালী তেজ নির্গত হয়, যা দেখে এল্যাং কিছুটা বিচলিত হয়ে পড়ে। সে ওয়ান লুয়োকে বলে যে তার কথা সত্য হতে পারে, কিন্তু তাকে সরাসরি গুরুর কাছে গিয়ে এই সব কিছুর সত্যতা যাচাই করতে হবে। এল্যাং চেনকেও নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ওয়ান লুয়ো কিছুতেই চাইছিল না যে চেন গুরুর কাছে যাক, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল প্রদীপের সাহায্যে গেটটি খুলে ফেলা। সে আবারও তার জাদুকরি আয়না ব্যবহার করে এল্যাংকে মায়ার জালে বন্দী করার চেষ্টা করে, কিন্তু এল্যাং সতর্ক থাকায় তাকে ধাক্কা
দিয়ে পানিতে ফেলে দেয়। ওয়ানলুও দমে না গিয়ে পানি থেকে উঠে তার জাদুকরি সুতো দিয়ে এল্যাংকে আক্রমণ করে। তবে এল্যাং কৌশলে তাকে মাটিতে ফেলে দেয় এবং সরাসরি অভিযোগ করে যে ওয়ানলুও মিথ্যা বলে দুনিয়াতে আবার ধ্বংসলীলা ডেকে আনতে চাইছে। এল্যাং বুঝতে পারে যে লাস্টবার যখন সে মায়ার জালে বন্দী হয়েছিল এবং তার মাকে দেখেছিল, সেটি আসলে ওয়ানলুওর ইলিউশন ছিল। আরও ভয়ঙ্কর তথ্য উন্মোচন করে এল্যাং, জানায় যে চেনের সিনিয়র স্টুডেন্ট এবং গংবাওকে আসলে ওয়ানলুওই হত্যা করেছে। তাদের শরীরের সেই অদ্ভুত ক্ষতচিহ্নগুলো ওয়ানলুওর জাদুকরি সুতোর প্যাচের সাথে হুবহু মিলে যায়। এই কথা শুনে চেন স্তব্ধ হয়ে যায় এবং ওয়ানলুওর কাছে কৈফিয়ত জানতে চায় যে কেন সে নিরপরাধ সিনিয়রকে মেরে সেই দোষ চেনের ঘাড়ে চাপিয়ে তাকে খুনি বানালো। তখন ওয়ানলুও সবকিছু স্বীকার করে নেয়। সে জানায় যে গংবাও অনেক আগে গুরুর আসল রূপ জেনে ফেলেছিলেন, যে তিনি ফিনিক্সকে নিজের স্বার্থে ব্যবহার করছেন। গংবাও যখন এর প্রতিবাদ করেন তখন গুরু তাকে বের করে দেন। পরবর্তীতে চেনের মাও যখন ওই গেটে বন্দী হন, তখন ওয়ানলুও এবং গংবাও হাত মেলান যেন তারা একসাথে সেই গেট খুলে চেনের মা এবং ফিনিক্সকে মুক্ত করতে পারেন। আর এই মহৎ এবং বিপজ্জনক কাজের জন্য তারা চেনকেই বেছে নিয়েছিল, কারণ একমাত্র চেনের ধমনীতে বয়ে যাওয়া রক্তই ওই লোটাস ল্যাম্পটি সচল করতে পারে। তাই চেনের ওপর নজর রাখা এবং তাকে এই পথে চালিত করা ছিল তাদের সুপরিকল্পিত পরিকল্পনারই একটা অংশ। ওয়ানলুও আরও গভীর কিছু সত্য ফাঁস করে দেয়। সে জানায় যে চেনের স্কুলের সেই সিনিয়র স্টুডেন্টটি যখন চেনকে খুব বেশি উত্ত্যক্ত করছিল, তখন সে সুযোগের অপেক্ষায় ছিল। একদিন চেন রাগের মাথায় সেই সিনিয়রকে আক্রমণ করলে ওয়ানলুও নিজের জাদু দিয়ে তাকে কোমায় পাঠিয়ে দেয়, কিন্তু বাইরের সবার কাছে মনে হয়েছিল যে স্টুডেন্টটি মারা গেছে। এই খুনের অপবাদ মাথায় নিয়েই চেন স্কুল থেকে পালিয়ে যায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী গংবাও চেনের সাথে দেখা করে তাকে গেট খোলার রাস্তা দেখায়। লাইট হাউসের সেই লড়াইয়ে গংবাও যখন গুরুতর জখম হয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন ওয়ানলুও তাকে কষ্ট থেকে মুক্তি দিতেই মেরে ফেলেছিল। এসব শোনার পর অ্যালাং প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ওয়ানলুওকে আক্রমণ করতে উদ্যত হয়। তখন চেনকে রক্ষা করার জন্য সে তার হাতের সেই বিশেষ সুতোর সাহায্যে লোটাস ল্যাম্প সচল করে এবং নিজের গোল্ডেন স্পিরিট বডি বের করে অ্যালাংকে আক্রমণ করে। কিন্তু চেনের বয়স কম হওয়ায় সে এই বিপুল পাওয়ার সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে এবং সেই সুযোগে ওয়ানলুও সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অ্যালাং চেনকে নিয়ে নিরাপদ এক জায়গায় চলে আসে। চেনের জ্ঞান ফিরলে সে দেখে যে তার হাতের সেই সুতোটি অ্যালাং খুলে ফেলেছে। চেন সেটি ফেরত চাইলে অ্যালাং বুঝিয়ে বলে যে সুতোটি চেনের হাত পুড়িয়ে দিচ্ছিল বলেই সে সেটি সরিয়ে দিয়েছে। অ্যালাং আরও একটি আবেগঘন তথ্য দেয় যে এই সুতোটি আসলে চেনের মা নিজের চুল দিয়ে তৈরি করেছিলেন এবং গেটের ভেতরে যাওয়ার আগে অ্যালাংকে বলেছিলেন এটি চেনের হাতে পৌঁছে দিতে। এরপর অ্যালাং সিদ্ধান্ত নেয় যে তারা মাউন্ট হুয়াতে যাবে এবং নিজের চোখে দেখবে আসলে কে সত্য বলছে। দীর্ঘ এই যাত্রায় চেন অ্যালাংয়ের কাছ থেকে 9 টার্ন কুংফু রপ্ত করে ফেলে এবং ধীরে ধীরে অ্যালাংয়ের প্রতি তার দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘৃণা দূর হয়ে যায়। যাত্রাপথে তারা চেনের মায়ের সেই পুরনো বাড়িতে পৌঁছায়, যেখানে চেনের ছোটবেলার খেলনাগুলো দেখে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর অ্যালাং একটি গোপন দরজার সন্ধান পায় যা সরাসরি সেই পাহাড়ের দিকে নিয়ে যায় যেখানে চেনের মা বন্দী ছিলেন। সেখানে অ্যালাংয়ের সেই পুরনো কুঠারটিও ছিল যা দিয়ে সে গতবার ফিনিক্সকে আটকেছিল। অ্যালাং লক্ষ্য করে যে ফিনিক্সের পালকগুলো গেটের বাইরে ছড়িয়ে আছে, যার অর্থ হলো ফিনিক্সটি ধীরে ধীরে পাওয়ার সঞ্চয় করে বেরিয়ে আসার চেষ্টা করছে। এটি দেখে অ্যালাংয়ের মনে ওয়ানলুওর কথার প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করে যে ফিনিক্সটি একাই কোনোদিন গেট ভেঙে বেরিয়ে আসবে। ঠিক তখনই সে দেখে ওয়ানলুও সেখানে বন্দী অবস্থায় পড়ে আছে। অ্যালাংকে আসতে দেখে ওয়ানলুও তাকে দ্রুত পালিয়ে যেতে বলে, কারণ এটি ছিল একটি সুপরিকল্পিত ভাগ। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় অ্যালাং ইয়াং স্ক্রোলের ভেতর বন্দী হয়ে যায়। তখনই মো ব্রাদার্স এবং সেই রহস্যময় চতুর্থ ব্যক্তিটি সামনে আসে। তারা চেনকেও বন্দী করে এবং ব্যঙ্গ করে বলে যে একমাত্র এই স্ক্রোলটি অ্যালাংকে আটকে রাখার ক্ষমতা রাখে। স্ক্রোলের ভেতরে থাকা অবস্থায় অ্যালাং তার মায়ের কিছু দৃশ্য বা ভিজন দেখতে পায়। সেখানে দেখা যায় অ্যালাং যখন ছোট ছিল তখন ফিনিক্সটি অন্য একটি পাহাড়ে বন্দী ছিল এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। অ্যালাংয়ের মা ঠিক চেনের মায়ের মতোই ফিনিক্সকে থামাতে গেটের ভেতর ঝাঁপিয়ে দিয়েছিলেন এবং অ্যালাং তখন তার মাকে উদ্ধার করার জন্য লোটাস ট্রেজার ব্যবহার করেছিল। স্ক্রোলের ভেতরের সেই মায়াবী দৃশ্যে অ্যালাং দেখতে পায় যে লোটাস ট্রেজার ব্যবহার করে গেট খোলার পর সে তার মাকে ফিরে পায়নি, কারণ তিনি ততক্ষণে মৃত্যুবরণ করেছিলেন। তবে তার সেই প্রচেষ্টায় ফিনিক্সটি মুক্ত হয়ে গিয়েছিল। ঠিক তখনই এক চরম সত্য অ্যালাংয়ের সামনে আসে। সেই রহস্যময় চতুর্থ ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং অ্যালাংয়ের পরম শ্রদ্ধেয় গুরু। গুরু অ্যালাংয়ের সাথে কথা বলার জন্য একটি স্পিরিচুয়াল যোগাযোগ স্থাপন করলে অ্যালাং স্তম্ভিত হয়ে প্রশ্ন করে কেন তাকে এই স্ক্রোলের ভেতর বন্দী করা হয়েছে, যেখানে যে কোনো মুহূর্তেই তার অস্তিত্ব ছাই হয়ে যেতে পারে। তখন গুরু ইতিহাসের সেই নিষ্ঠুর চক্রটি অ্যালাংয়ের সামনে ব্যাখ্যা করেন। তিনি জানান যে হাজার হাজার বছর ধরে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।
যখনই ফিনিক্সটি কোনো গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, অ্যালাংয়ের বংশের নারীরা নিজেদের বিসর্জন দিয়ে সেই গেটের ভেতর ঝাঁপিয়ে পড়ে ফিনিক্সটিকে আটকে রাখেন। কিন্তু প্রতিবারই সেই নারীদের সন্তানেরা আবেগের বশবর্তী হয়ে লোটাস ট্রেজার দিয়ে গেট খুলে দেয়, যার ফলে ফিনিক্স মুক্ত হয়ে স্বর্গলোকে তাণ্ডব চালায় এবং গোল্ড সানসেট কেভের অপূরণীয় ক্ষতি হয়। কনস্টেলেশনরা বহু কষ্টে পুনরায় ফিনিক্সটিকে অন্য একটি পাহাড়ে বন্দী করে শান্তি ফিরিয়ে আনেন। গুরু এবার দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি অ্যালাং বা চেনকে আর কখনোই সেই গেট খুলতে দেবেন না, যাতে নতুন করে কোনো বিপর্যয় না ঘটে। এই কথা শুনে ওয়ানলুও প্রতিবাদ করে ওঠে। সে বলে যে 1000 বছর ধরে চলা এই অমানবিক প্রথা এবার বন্ধ হওয়া উচিত। অ্যালাংয়ের পরিবারের নারীদের অকারণে জীবন দেওয়ার বদলে ফিনিক্সটিকে চিরতরে মুক্তি দিয়ে গোল্ড সানসেট কেভে রক্ষার অন্য কোনো পথ খোঁজা উচিত, কারণ ফিনিক্সটি এতটাই শক্তিশালী যে কোনো না কোনো দিন সে তার শিকল ছিঁড়বেই। কিন্তু ক্ষমতাগর্বী গুরু তার কথা কর্ণপাত না করে ওয়ানলুও এবং চেনকেও সেই স্ক্রোলের ভিতর নিক্ষেপ করেন। এরপর মো ব্রাদার্স তাদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য বিধ্বংসী আক্রমণ শুরু করে। চেন তার হাতের সেই পবিত্র সুতোর পাওয়ারেতে লোটাস ল্যাম্পটি জ্বালিয়ে একটি সুরক্ষা ঢাল তৈরি করে এবং অ্যালাং ও ওয়ানলুও তাকে সাহায্য করতে থাকে। সেই মরণপন্ন লড়াইয়ের মাঝেই হঠাৎ ফিনিক্সের একটি পালক স্ক্রোলের গায়ে গভীর ক্ষত সৃষ্টি করে। অ্যালাং মুহূর্তের মধ্যে ফিনিক্সের সেই অসীম পাওয়ারের উৎস অনুভব করতে পারে এবং দ্রুত ছুটে গিয়ে সেই পালকটি ধরে ফেলে। ফিনিক্সের সেই প্রচণ্ড পাওয়ার অ্যালাংয়ের শরীরে ভেতর সঞ্চারিত হওয়ার সাথে সাথেই তার দীর্ঘদিনের বন্ধ থাকা তৃতীয় নয়ন বা থার্ড আই পুনরায় উন্মুক্ত হয়ে যায়। সে তার হারানো সমস্ত স্পিরিচুয়াল ক্ষমতা ফিরে পেয়ে আবারও মহাপ্রতাপশালী ইয়াং জিয়ানে পরিণত হয়। সে গুরুর চোখের দিকে তাকিয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে যে আর কাউকে এভাবে অকাতরে জীবন দিতে সে দেবে না। এরপর ইয়াং জিয়ান নিজের বিশাল স্পিরিট বডি বা আত্মিক রূপ সক্রিয় করে তার সেই কিংবদন্তি কুঠারটি হাতে তুলে নেয়। ইয়াং জিয়ানের এই রুদ্রমূর্তি দেখে গুরু এবং মো ব্রাদার্স ভীত হয়ে পড়ে। তারা তড়িঘড়ি করে নিজেদের স্পিরিট বডি সক্রিয় করে এবং সম্মিলিতভাবে একটি প্রচণ্ড শক্তিশালী আক্রমণ ইয়াং জিয়ানের উপর হেনে দেয়। ইয়াং জিয়ান মারাত্মকভাবে আহত হলেও হার মানার পাত্র সে নয়। সে পুনরায় উঠে দাঁড়ায় এবং তার তৃতীয় নয়নের সমস্ত তেজ পুঞ্জীভূত করে সেই জাদুকরী কুঠার দিয়ে মরণ কামড় দিতে প্রস্তুত হয়। ইয়াং জিয়ান তার সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার এবং তৃতীয় নয়নের তেজ একত্রিত করে এক প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে। সে তার সেই বিশাল জাদুকরী কুঠার দিয়ে গুরুর ওপর এমন এক বিধ্বংসী আঘাত হানে যে মাত্র একটি আঘাতেই তার নিজের গুরু এবং মো ব্রাদার্স চিরতরে প্রাণ হারান। গুরুকে হত্যা করার সেই অন্তিম মুহূর্তে ইয়াং জিয়ানের মনে গুরুর সাথে কাটানো ছোটবেলার অজস্র স্মৃতি ভেসে উঠছিল, যা তাকে ব্যথিত করলেও সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করে। গুরুর পতনের সাথে সাথে ইয়াং জিয়ান পুনরায় তার স্বাভাবিক রূপে ফিরে আসে এবং ইয়াং স্ক্রোলটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে চেন ও ওয়ানলুও বন্দিদশা থেকে মুক্তি পায়। তারা তিনজন মিলে ফিনিক্সের সেই জলজলে পালকগুলোর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন ইয়াং জিয়ান চেনকে বলে যে ফিনিক্সটি যেহেতু একদিন না একদিন নিজেই মুক্ত হবে, তাই আজই এই গেটটি চিরতরে খুলে দেওয়া উচিত। মামার কথা শুনে চেন তার সেই পবিত্র সুতো এবং লোটাস ট্রেজারের পাওয়ার দিয়ে নিজের বিশাল গোল্ডেন স্পিরিট বডি জাগ্রত করে। এরপর সেই ইয়াং জিয়ানের সেই কিংবদন্তি কুঠারটি হাতে তুলে নিয়ে সজোরে আঘাত করে পাহাড়টিকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে ফেলে। পাহাড়টি ভেঙে পড়ার সাথে সাথেই তারা তিনজনই নিচে পড়ে যায়। ধুলোবালি সরলে চেন পাগলের মতো তার মাকে খুঁজতে শুরু করে এবং হঠাৎ দূরে তার মায়ের অববয় দেখতে পায়। চেন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না, কারণ সেটি ছিল কেবল তার মায়ের আত্মার একটি প্রতিচ্ছবি। বাস্তবে তিনি বহু আগেই মারা গিয়েছিলেন। চেনের মা তার ভাই অ্যালাং এবং নিজের সন্তানকে এতদিন পর একসাথে দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। বিদায় নেওয়ার আগে তিনি অ্যালাংকে তার সন্তানের খেয়াল রাখার অনুরোধ জানিয়ে চিরতরে মিলিয়ে যান। মাকে আবারও হারিয়ে চেন কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করতে থাকে। তখন অ্যালাং তাকে পরম মমতায় আগলে ধরে শান্ত করে এবং বলে যে চেনের মা অবশেষে সেই ফিনিক্স আত্মার মতোই সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়েছেন। অ্যালাংয়ের এই সান্ত্বনার মধ্য দিয়েই সিনেমার মূল গল্পের পরিসমাপ্তি ঘটে। তবে সিনেমার একদম শেষে পোস্ট ক্রেডিট দৃশ্যে একটি চমক দেখা যায়। সেখানে বিখ্যাত চরিত্র নিনজা এবং মাঙ্কি কিংকে দেখা যায়, যাদের কাছে সেই অপরাধী বানরটি ইয়াং জিয়ান এবং চেনের এই রোমাঞ্চকর বীরত্বগাথা শুনিয়ে দিচ্ছিল।